মাত্র মাস তিনেক আগেও যে দ্বিপক্ষীয় সম্পর্ককে দুদেশের নেতা, মন্ত্রী, কর্মকর্তারা অহরহ সোনালি অধ্যায় বলে বর্ণনা করতেন, সেই ঢাকা ও দিল্লির পারস্পরিক কূটনীতিতে এই মুহূর্তে একটি চরম অস্বস্তিকর শীতলতার পর্ব চলছে বললেও আসলে বোধহয় কমই বলা হয়। বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ১০০ দিন শেষ, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আজ পর্যন্ত তার মুখোমুখি দেখাই হয়ে ওঠেনি। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনের অবকাশে এরকম একটি বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ অনুরোধও জানিয়েছিল, কিন্তু ভারত তা এড়িয়ে গিয়েছে। দুদেশেরই দুই বর্তমান নেতার মধ্যে এর মাঝে মাত্র একবারই টেলিফোনে কথা হয়েছে, কিন্তু ভারতের ভাষ্য অনুযায়ী সেখানেও প্রাধান্য পেয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রসঙ্গ। সুতরাং সেই টেলিফোন আলাপেও ভারতের দিক থেকে স্পষ্টতই ছিল নালিশ বা অনুযোগের সুর। গত ৮ আগস্ট যেদিন মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন, সেদিন এক্স হ্যান্ডেলে তার প্রতি বার্তায় প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা জানালেও দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাননি। কোনো পর্যবেক্ষক এটাও মনে করিয়ে দিচ্ছেন, বস্তুত নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক ছাড়া দুদেশের মধ্যে শীর্ষ পর্যায়ে এখনো কোনো ইন্টারাকশন হয়নি। ভারতের হয়ে বাংলাদেশ সরকারের সাথে যাবতীয় আদান প্রদান করছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা, যা কূটনৈতিক সম্পর্ক স্কেল ডাউন করারই ইঙ্গিত। পাশাপাশি আরও কিছু ঘটনা গত ৩ মাসে ঘটেছে, যা থেকে মনে করার যথেষ্ট কারণ রয়েছে দিল্লি এখনো বাংলাদেশের নতুন সরকারকে ঠিকমতো ভরসাই করতে পারছে না। যেমন মাস চারেক হতে চলল ভারত এখনো বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম কার্যত বন্ধ রেখেছে। খুব জরুরি কিছু মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকরা ভিসা পাচ্ছেন না বললেই চলে। আর ভারতও জানিয়ে দিয়েছে তারা যতক্ষণ না মনে করছে সে দেশে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ আগের মতো ভিসা ইস্যু করারও কোনো সম্ভাবনা নেই। তাছাড়া কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেসও গত ১৯ জুলাই থেকে বন্ধ রাখা হয়েছে। একই হাল খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস বা ঢাকা শিলিগুড়ি মিতালি এক্সপ্রেসেরও। যদিও বেশ কিছুদিন বিরতির পর দুদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল অবশেষে শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বেসরকারি সংস্থা বাংলাদেশে যেসব অবকাঠামো প্রকল্পে কাজ করছিল, তারও অনেকগুলো কাজ জুলাই আগস্ট থেকে থমকে গেছে। আজ পর্যন্ত তা শুরু করা হয়নি। আদানি পাওয়ার সহ বিভিন্ন ভারতীয় সংস্থা বকেয়া অর্থ না পেয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। গত ১০০ দিনের ভেতর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে বন্যার পানি ছাড়া অভিযোগ বা দুর্গা পুজোর মণ্ডপে হামলা নিয়ে একাধিক প্রকাশ্য বিবৃতি জারি করতেও দ্বিধা করেননি, যাতে বাংলাদেশ সরকারের সমালোচনা ছিল স্পষ্ট। এই ধরনের জিনিস কিন্তু বিগত ১৬-১৭ বছরে কখনো দেখা যায়নি, যা থেকে পরিষ্কার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ বা কেজো সম্পর্ক গড়ে তুলতেও দিল্লি রীতিমতো দ্বিধান্বিত। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব তথা ঢাকায় নিযুক্ত প্রাক্তন হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা অবশ্য এর মধ্যে বিশেষ অস্বাভাবিক কিছু দেখছেন না। মালয়েশিয়া থেকে তিনি বলেছেন, সম্পর্ক তো একেবারে থেমে নেই, চলছে। দুপক্ষের মধ্যে কোনো অপ্রীতিকর আদান প্রদান হয়নি, কেউ কাউকে আক্রমণাত্মক ভাষায় কথা বলেনি। এটাই কি যথেষ্ট নয়? আসলে এটা তো বুঝতে হবে, বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আছে তারা কোনো স্থায়ী সরকার নয়। তাদের ম্যান্ডেট কিছু থাকলেও সেটা খুব লিমিটেড, যে সে দেশে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তো এরকম একটা সরকারের সঙ্গে ভারতের নির্বাচন সরকারের এঙ্গেজমেন্টটাও লিমিটেড হওয়াটাই খুবই স্বাভাবিক যোগ করেন শ্রীংলা। তবে দুদেশের সরকারের মধ্যে সম্পর্কের পরিধি সীমিত থাকলেও পিপল টু পিপল কানেক্ট বা মানুষে মানুষের সংযোগটা কিছুতেই বন্ধ করা উচিত নয় বলেই তার অভিমত। দিল্লি ও ঢাকার মধ্যে যাই চলুক, এটা যেভাবে হোক বজায় রাখতে হবে বলছেন হর্ষবর্ধন শ্রীংলা। অবশ্য গত ১০০ দিনে ভারত ও বাংলাদেশের সম্পর্ক যে প্রায় তলানিতে এসে ঠেকেছে, তা নিয়ে দিল্লিতে অন্তত পর্যবেক্ষকদের মধ্যে কোনো দ্বিমত নেই। আর এর জন্য নির্দিষ্টভাবে কয়েকটি কারণকেও চিহ্নিত করেছেন তারা। হিন্দুদের ওপর নির্যাতনের ইস্যু। বিগত ১০০ দিন ধরে ভারত একেবারে সর্বোচ্চ স্তর থেকে লাগাতার বাংলাদেশের কাছে যে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়ে এসেছে, তা হল সে দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলা ও অত্যাচারের ইস্যু। প্রধানমন্ত্রী মোদী নিজে একাধিকবার মোহাম্মদ ইউনূসকে স্মরণ করিয়ে দিয়েছেন, সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার দায়িত্ব তার প্রশাসনের। শুধু তাই নয়, গত ২৬ আগস্ট যখন তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোনে কথা বলেন, তখনও বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গটি তোলেন এবং কিছুদিন বাদে বিরল এক পদক্ষেপে সে কথা টুইট করেও জানিয়ে দেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একের পর এক ব্রিফিং ও বিবৃতিতে বারবার বাংলাদেশ সরকারকে মনে করিয়ে দিয়েছে, বাংলাদেশে হিন্দুদেরও স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার আছে এবং দুর্গাপুজোর সময় তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সে দেশের সরকারের। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দান। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সরকারের সম্পর্কের মধ্যে আরেকটা খুব বড় অস্বস্তির উপাদান হল ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি। ৫ আগস্টের পর ভারত একাধিকবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সেদিন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতের সাময়িক আশ্রয় চেয়েছিলেন বলেই তা মঞ্জুর করা হয়েছিল। অন্তত
গত একবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটাও উল্লেখ করেছেন সুরক্ষার কারণে তাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে। মূল কারণটা যাই হোক, বাস্তবতা হলো বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থান যার শাসনের বিরুদ্ধে ছিল, সেই শাসক নিজেই এখন প্রতিবেশী দেশের আশ্রয়ে ও আতিথেয়তায় রয়েছেন। বহু পর্যবেক্ষক বিশ্বাস করেন সেই অভ্যুত্থানে যেহেতু একটা ভারত বিরোধী মাত্রাও ছিল, কারণ ভারতের সমর্থন ছাড়া এভাবে শেখ হাসিনার পক্ষে এতদিন ক্ষমতা আঁকড়ে থাকা অসম্ভব হতো বলে আন্দোলনকারীরা ধারণা করতেন। আর সেই ভারতই যখন শেষমেশ অপসারিত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিল, তাতে কূটনৈতিক সন্দেহ ও অবিশ্বাস আরও জোরালো হয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন রাজনৈতিক বিবৃতি না দেন, ভারতকে সেটা খেয়াল রাখতে হবে। ঢাকার পালা বদলে দিল্লির হতাশা। গত 5 আগস্ট যে নাটকীয় পরিস্থিতিতে বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেন এবং মাত্র 2.5 দিনের মধ্যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, প্রতিবেশী ভারত সেই পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তারা দুঃস্বপ্নেও কল্পনা করেনি তাদের ঘরের দোরগোড়ায় এত দ্রুত এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। ভারতে একাধিক পর্যবেক্ষক ও বিশ্লেষক তাদের লেখালেখি ও বক্তৃতায় কথাটা খোলাখুলি স্বীকার করেছেন। বস্তুত জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের প্রথম 2-4 দিনেও ভারতের নর্থ ও সাউথ ব্লকের একাধিক কর্মকর্তা এই প্রতিবেদকে একান্ত আলোচনায় বলেছিলেন, শেখ হাসিনা বিরাট চ্যালেঞ্জের মুখে থাকলেও নিশ্চিতভাবেই এই সংকটও সারভাইভ করবেন, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে অন্তর্বর্তী সরকার সে দেশে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে দিল্লির এই মনোভাবের পরিবর্তন হতে পারে, সেই ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। যতদিন না সেটা বাস্তব ঘটছে, দিল্লি ও ঢাকার শীতল কূটনৈতিক সম্পর্কের বরফ গলবে সেই সম্ভাবনা সত্যি আসলে খুবই ক্ষীণ। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।